প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি যারা ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য। 11 সেকেন্ড সেমিস্টারে এডুকেশানে যে কটা ইউনিট আছে এবং কোন কোন ইউনিট থেকে কত নম্বরের প্রশ্ন তোমাদের পড়তে হবে এবং কোন কোন অধ্যায়গুলো না পড়লেও চলবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব এই ভিডিওতে। সেই সঙ্গে এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে 2026 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাজেশান। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে পুরো ভিডিওকে দেখতে থাকবে। এই ভিডিওটা দেখলে তোমরা 40-এর মধ্যে 35+ তোমরা কমন পাবে। সেই সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারবে ঠিক কোন কোন অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন পড়বে, 2 নম্বরের প্রশ্ন পড়বে এবং 10 নম্বরের প্রশ্ন পড়বে। কারণ ক্যালকুলেশন করে তোমরা পড়াশোনা করলে তোমরা সবচেয়ে ভালো রেজাল্ট করবে। শুধুমাত্র না জেনে পড়াশোনা করলে শুধু পরিশ্রমটাই হবে, কিন্তু ভালো ফলাফল হবে না। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করব। তো তোমাদের ক্লাস 11-এ তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছো গ্রুপ এ এবং গ্রুপ বি। এবার সেকেন্ড সেমিস্টারে তোমরা পরীক্ষা দেবে কি গ্রুপ সি এবং গ্রুপ ডি। তাহলে গ্রুপ সিতে প্রধান পয়েন্ট কি? শিক্ষায় মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। এখানেও তোমাদের 4টে অধ্যায়ে ভাগ করা হয়েছে। তো কোন কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন থাকতে পারে? তো এই যে প্রধান গ্রুপ সি, এখানে তোমাদের থাকবে মোট 21 নম্বর। তো 21 নম্বরের মধ্যে শিক্ষা ও মনোবিদ্যা, শিক্ষায় মনোবিদ্যা এই যে ইউনিটটা আছে, এই ইউনিটে তোমাদের মোট থাকছে 7 নম্বর। একটা 2 নম্বর প্রশ্ন থাকবে এবং একটি 5 নম্বর প্রশ্ন থাকবে। তাহলে কটা অধ্যায়ের মধ্যে? 4টি অধ্যায়ের মধ্যে। সুতরাং বুঝতে পারছো যে আমাদের এখানে ক্যালকুলেশন করে পড়তে হবে। 4টে অধ্যায় থেকে তোমরা যদি 5 নম্বরের সব প্রশ্ন পড়ে যাও তাহলে ভীষণ চাপ হয়ে যাবে, আর যদি 2 নম্বরের সব প্রশ্ন পড়ে যায় তাহলে অনেকগুলো পড়তে হবে। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমাদের বেছে বেছে পড়া উচিত এবং কোন চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো পড়ে গেছে এবং 26-এ কোন কোন প্রশ্নগুলো আসবে সেগুলো তো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তো 2 নম্বরের প্রশ্নের জন্য আমি বলবো যেগুলো 2024-এ 25-এ পড়ে গেছে সেগুলো তো আমি বাদ দিয়েছি, আর যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো তোমাদের সামনে রেখেছি। তো প্রথম প্রশ্ন দেখো, শিক্ষা মনোবিজ্ঞান থেকে এই যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সাইকোলজি এর ব্যুৎপত্তিগত অর্থ কী, অথবা মনোবিজ্ঞানের অর্থ কী। ঠিক আছে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো তারপর হচ্ছে মনোবিদ্যা কাকে বলে, মনোবিদ্যার উপর পরীক্ষাগার প্রথম কে কোথায় স্থাপন করেছে। খুবই সহজ প্রশ্ন, এটা তোমাদের বইয়ের প্রথম পাতাতে পেয়ে যাবে। তারপরে হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান বলতে কী বোঝো, এর দুটি প্রকৃতি বৈশিষ্ট্য একই বিষয়। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্য বা উদ্দেশ্য লক্ষ্য। দেখো এই মাত্রই চারটি তোমাদের প্রশ্ন পড়তে হচ্ছে এই অধ্যায় থেকে। 2 নম্বরের মাত্র 4টি প্রশ্ন পড়বে, এখান থেকেই তোমরা 2 নম্বরে একটা কমন পাবে। এবার 5 নম্বরে দেখো, 5 নম্বরে এখান থেকে কি পড়বে? 5 নম্বরে তোমরা পড়বে শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের গুরুত্ব। একই বিষয়, প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা প্রভাব বিষয়টা একই, উত্তরটা অনেক কাছাকাছি যাবে। তারপর হচ্ছে শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক কি, মনোবিজ্ঞান ও মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য। তো মনোবিজ্ঞান একটা আলাদা শাস্ত্র, শিক্ষা এবং মনোবিজ্ঞান মিলিয়ে যে শাস্ত্র গঠিত হয়েছে তাকে বলা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। তো এই দুটি বিষয়ের সাবজেক্টের মধ্যে কী কী পার্থক্য আছে তোমাদের পড়তে হবে। তবে তোমাদের একটা কথা বলে রাখি, 2024-এ কিন্তু এই অধ্যায় থেকে একটি 5 নম্বরের প্রশ্ন পড়ে গেছে। তাহলে বুঝতে পারছো, তাহলে আমাদের জানতে হবে কোন দুটি অধ্যায় থেকে প্রশ্ন আসেনি। তাহলে আমরা এগুলোই তো পড়বো, কিন্তু তাহলে আমরা বুঝতে পারবো যে কোন অধ্যায়গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যে অধ্যায়গুলোতে এখনও প্রশ্ন হয়নি সেখান থেকে আসার সম্ভাবনা আছে। তারপর পড়বো মানব আচরণের ভিত্তি। দেখো ভিডিওটা ভালো করে তোমরা বুঝবে এবং মনে রাখবে বিষয়গুলো, তাহলে তোমাদের সাজেশান বা প্রশ্নগুলো কমন পেতে তোমাদের সুবিধা হবে। তো এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের 2025-এ সেকেন্ড সেমিস্টারে প্রশ্ন হয়নি। তো এই অধ্যায়টা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। প্রশ্ন হয়নি বলতে 5 নম্বরের প্রশ্ন হয়নি। তো এখানে থেকে কি কি 2 নম্বর পড়বে, সংবেদন কাকে বলে, প্রত্যক্ষণ কি, প্রত্যক্ষণের স্তরগুলি লেখো, সংবেদন প্রত্যক্ষণের মধ্যে সম্পর্ক, সংবেদন প্রত্যক্ষণের মধ্যে 4টি গুরুত্বপূর্ণ পার্থক্য, ধারণা কি, ধারণা গঠনের 2টি নিয়ম উল্লেখ করো। থেকে 5 নম্বর কি পড়বে? 5 নম্বর পড়বে
তোমরা পড়বে শিক্ষার সংবেদনের গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এখানে স্টার হয়তো মারা হয়নি, কিন্তু এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন হয়নি আগের বছরে। তো 2 নম্বরে এখানে কি পড়বে, সংবেদন প্রত্যক্ষণ ধারণার মধ্যে তুলনামূলক আলোচনা কর, এটাও গুরুত্বপূর্ণ, তোমাদের 5 নম্বরে এটা পড়তে হবে। এইবারে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে যে 4টে অধ্যায় আছে, যে কোনো 2টি অধ্যায় থেকে তোমরা 2টো প্রশ্ন পাবে। তা সুতরাং তুমি একটা অধ্যায় না পড়লে চলে যাবে। তো আমাদের 3টে অধ্যায় যদি ভালোভাবে পড়ে রাখি, তাহলে প্রশ্ন আনকমন পাবে না, 2টো প্রশ্ন কমন পাবে, তার থেকে তোমাদের একটা করতে হবে, বা একটা অথবা দেওয়া থাকবে, এবং আরও 2টি অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন থাকবে, সেখানে অথবা দেওয়া থাকবে। তাহলে তোমাদের মোট 2টো 5 নম্বরের প্রশ্ন করতে হবে, 4টে প্রশ্ন থাকবে, তো অথবা দেওয়া থাকে। পরের অধ্যায়ে চলে যাব। পরের অধ্যায় কি, শিক্ষা মনোবিজ্ঞানের চিন্তাধারা। এই অধ্যায় থেকেও কিন্তু প্রশ্ন এসেছে আগের বছরে। কি প্রশ্ন এসছে, যে অপরাঙ্ক অনুবর্তনের শিক্ষাগত তাৎপর্যগুলো উল্লেখ কর। তো আমরা এখানে 2 নম্বরের জন্য কি পড়বো, দেখো, প্রাচীন অনুবর্তন কাকে বলে, এর সাংকেতিক চিত্র অঙ্কন করো। প্রাচীন অনুবর্তনের প্রবর্তককে, অপরাঙ্ক বা সক্রিয় অনুবর্তন বলতে কী বোঝো, এর প্রবর্তক, এর সাংকেতিক চিত্র হবে। সাংকেতিক চিত্র হচ্ছে R1 S1 R2 S2, এটা হচ্ছে অপরাঙ্ক অনুবর্তনের সাংকেতিক চিত্র। তারপর হচ্ছে স্কিনার বক্স কি, প্রচেষ্টা ভুলের শেখান্তত্ত্বের টাইম কার্ভ কি। স্কিনার একটি পরীক্ষার সময় একটি বিশেষ যন্ত্র ব্যবহার করেছিল, যাতে একটি ট্রে আছে, বোতামের সাহায্যে সেই ট্রেতে খাদ্য আনা হয়। তো এটাই হচ্ছে স্কিনার বক্স। প্রচেষ্টা ভুলের শিখনতত্ত্ব মানে থর্নডাইকের শিখনের যে টাইম কার্ভ, প্রাণীর প্রচেষ্টা ভুলের যে সংখ্যাটা পরিমাপ করার জন্য একটা লেখচিত্র ব্যবহার করেছিল, তো সেটা হচ্ছে টাইম কার্ভ। পাজল বক্স কি, থর্নডাইক এটা ব্যবহার করেছিল, স্কিনার বক্স স্কিনার ব্যবহার করেছিল, পাজল বক্স থর্নডাইক ব্যবহার করেছিল। তো যাই হোক, এবার আসি অন্তর্দৃষ্টি কি, অন্তর্দৃষ্টি শিখন বলতে কী বোঝো। তো বানান একটু ভুল আছে, ঠিক করতে হবে। অন্তর্দৃষ্টি শিখন বলতে কী বোঝো। শিখনে সামগ্রিকতাবাদ বা গেস্টালবাদ বলতে কী বোঝো। গেস্টালবাদের প্রবক্তা কারা। 7 নম্বর প্রশ্ন হচ্ছে গেস্টাল তত্ত্বের মূলনীতি কী। 8 হচ্ছে অবচেতন স্তর কাকে বলে, চেতনার বিভিন্ন স্তরগুলি কী কী। ফ্রয়েডের যে তত্ত্ব আছে, মনঃসমীক্ষণ তত্ত্ব, সেখানে অবচেতন স্তরে 3টি স্তর বলেছে, ঠিক আছে, সেগুলো তোমাদের পড়তে হবে। তো এখান থেকে এই অধ্যায় থেকে তোমাদের 5 নম্বর প্রশ্ন পড়ে গেছে, সে প্রশ্ন দিইনি। তো অল্টারনেট হিসেবে কি দিয়েছি, যে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব আলোচনা করো। তাহলে অপরাঙ্ক অনুবর্তনের গুরুত্ব তোমাদের এসে গেছে, তাহলে তার সেই রকম একটি প্রশ্ন হচ্ছে প্রাচীন অনুবর্তন। তা প্রাচীন অনুবর্তনের শিক্ষাগত গুরুত্ব। থর্নডাইকের শিখনের মূল সূত্র 3টি লেখো, শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্র আলোচনা করো। তো এই প্রশ্ন আমার মনে হয়েছে এই অধ্যায়ে এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো তোমাদের বলবো যে 5 নম্বরের জন্য যদি অবশ্যই কমন পেতে হয়, 3টে অধ্যায়ের 5 নম্বরের সমস্ত প্রশ্ন পড়ে যাবে। তো 2 নম্বরের জন্য সব অধ্যায় পড়তে হবে, কারণ কোথা থেকে আসবে একটা প্রশ্ন সেটা বলা যায় না। তো তারপরে আমরা যাব হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই ইউনিকের 4 নম্বর যে অধ্যায় রয়েছে, সেই 4 নম্বর অধ্যায়টা কি, মনোবিজ্ঞানের অনুসন্ধান পদ্ধতি। তো পর্যবেক্ষণ কাকে বলে, এর 2টি বৈশিষ্ট্য। কেস স্টাডি বলতে কী বোঝো, এর 2টি সুবিধা। তো এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনাও আছে। সহগতি বলতে কী বোঝো, সার্ভে পদ্ধতি, এর 2টি সুবিধা। রেটিং স্কেল বলতে কী বোঝো, বর্ণনামূলক উত্তরধর্মী প্রশ্ন। তো এই অধ্যায় থেকে একটা মাত্র তোমাদের 5 নম্বরের প্রশ্ন রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সহগতি কী, সহগতির সহগাঙ্ক কী, বিভিন্ন ধরনের সহগতি কী কী, তাদের উদাহরণসহ সংজ্ঞা দাও। তো এই সমস্ত প্রশ্নের উত্তর যদি তোমরা না পাও, অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমি এই প্রশ্নের উত্তর গুছিয়ে তোমাদের আরেকটা ভিডিওতে তোমাদের জানাবো। তারপর যায় ইউনিট 2। ইউনিট 2তে তোমাদের অধ্যায়টার নাম হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। তো আমাদের গ্রুপ সির মধ্যে ইউনিট 1-এর মধ্যে আমাদের 4টে অধ্যায় হয়ে গেছে। 4টে অধ্যায় আমরা মোট পাচ্ছি 7 নম্বর। এখান থেকে 7 নম্বরের মধ্যে একটি 5 নম্বর পাচ্ছি, একটি 2 নম্বর পাচ্ছি। এবারে ইউনিট আমাদের 2তে কত নম্বর আছে, এখানে পাচ্ছি আমরা 10 আর 4 14। তো এখান থেকে আমাদের 2 নম্বর 2টো কোশ্চেন থাকবে, একটা 10 নম্বরের কোশ্চেন থাকবে। তাহলে এই অধ্যায়টা আমাদের কাছে নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, মানে সবচেয়ে বেশি নম্বর থাকছে এই অধ্যায়ে, বৃদ্ধি ও বিকাশ এই অধ্যায়টা। এখান থেকে একটা 10ও থাকবে।
তো এখান থেকে আমরা কি পড়বো, এখান থেকে পড়বো 2 নম্বরের জন্য বৃদ্ধি ও বিকাশের সংজ্ঞা দাও, বৃদ্ধি বিকাশের পার্থক্য লেখো, বিকাশ হলো সারা জীবনব্যাপী প্রক্রিয়া, ব্যাখ্যা করো। মানে বিকাশ সারা জীবনব্যাপী প্রক্রিয়া, মানে এটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে, কারণ বিকাশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হয়, বিকাশ কখনো থেমে থাকে না। কারণ আমরা যখনই শিখি আমাদের বুদ্ধির বিকাশ হয়, চিন্তা শক্তির বিকাশ হয়, তাই বিকাশ হচ্ছে সারা জীবনব্যাপী প্রক্রিয়া। তারপরে পড়বো বংশগতি কাকে বলে, পরিবেশ বলতে কী বোঝো। তো ব্যক্তির বিকাশের ক্ষেত্রে বংশগতি পরিবেশের দুটোই প্রভাব রয়েছে, তাহলে বংশগতি কি পরিবেশ কি এটা তোমাদেরকে লিখতে হবে। পরিবেশকে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করা যায় সেটা তোমাদের লিখতে হবে, 3টি ভাগে ভাগ করা যায়, মানসিক, একটা হচ্ছে সামাজিক, একটা প্রাকৃতিক, এরকম কয়েকটা পরিবেশে ভাগ করা যায়। তো বর্ণনামূলক প্রশ্ন এখান থেকে তোমাদের কি করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের এখান থেকে আসার সম্ভাবনা আছে। তো এখান থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন হবে। তো এখান থেকে কি পড়বে, যে পরিণমন, বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি ব্যাখ্যা করো, পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে পড়বে বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধি বৈশিষ্ট্যগুলি কী, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্যগুলো লেখো। এই 4টি প্রশ্ন। তবে আর একটা কথা বলে রাখি, আগের বছরে এই অধ্যায় থেকে, আগের বছরে সেকেন্ড সেমিস্টারে এই অধ্যায় থেকে 10 নম্বর একটা প্রশ্ন এসে গেছে। তার মানে এটা বলছি না যে এখান থেকে আসবে না, তাহলে আমরা এটা আন্দাজ করে নিতে পারি যে তার অল্টারনেট যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে আসার সম্ভাবনাটা বেশি। তো এখান থেকে তোমাদের কি পড়তে হবে, এই বিকাশের স্তর যে অধ্যায়টা রয়েছে এখান থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে, কোন বয়সকালকে গ্যাং এজ বলা হয়, কেন বাল্যকালকে গ্যাং এজ বলা হয়, কারণ তারা দলের প্রতি আনুগত্য দেখায়, যে দলে তারা বিলং করে সেই দলের সবসময় সময় দেয়, সেই দলকে সে সমীহ করে, সেই জন্য এই বয়সটাকে গ্যাং এজ বলা হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাসাদাই বাম্বিনী কি, শিশু নিকেতন, মাদাম মারিয়া মন্তেসরি শিক্ষা পদ্ধতিতে এই কাসাদাই বাম্বিনী কথাকে ব্যবহার করা হয়েছে। কিন্ডারগার্টেন পদ্ধতিকে প্রবর্তকে ফ্রয়েবেল, এই পদ্ধতিতে চারাগাছ মালিকে, চারাগাছ যেখানে শিশু, মালিকেরা শিক্ষক। তো তোমরা উত্তরগুলো জেনে নেবে, আমি এর জন্য আলাদা একটা ভিডিওতে আমি উত্তরগুলো দিয়ে দেবো। নার্সারি বিদ্যালয় কি, এটি কে প্রতিষ্ঠা করেন, এখান থেকে বর্ণনামূলক তোমাদের যে 10 নম্বরের জন্য আসবে, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, কারণ যেহেতু এই ইউনিটের আরেকটি অধ্যায় যেটা ছিল সেখান থেকে 10 নম্বর যেহেতু আগের পরীক্ষা এসে গেছে, তার জন্য তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ 10 নম্বরের জন্য। তো কৈশোরকাল বলতে কী বোঝো, কৈশোরকালের দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যগুলি লেখো, 2 + 4 + 4 এভাবে আসতে পারে। শৈশবকাল বলতে কী বোঝো, শৈশবকালের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর হচ্ছে বাল্যকাল কাকে বলে, বাল্যকালের বিভিন্ন প্রকার চাহিদাগুলি সম্পর্কে আলোচনা করো। তো এই 3টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর অল্টারনেট যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা থেকে 10 নম্বর এসে গেছে। সেই অধ্যায়টা কি, সেই অধ্যায়টা হলো বৃদ্ধি ও বিকাশ, আর তার পরিবর্তে আরেকটা অধ্যায় আছে বিকাশের স্তরসমূহ। তো এই অধ্যায় থেকে যেহেতু প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন এসে গেছে, 10 নম্বরের প্রশ্ন এসে গেছে, তাই আমরা এটা ধারণা করতে পারি যে এই অধ্যায় থেকে আসার সম্ভাবনা বেশি। তো আমি এটা শিওর বলবো না যে এই অধ্যায় থেকে আসবে না, ঠিক আছে। তো আমি যেটা বলবো, তোমরা এই অধ্যায় থেকে অবশ্যই কিন্তু করবে 10 নম্বরের জন্য। এবার আসি গ্রুপ ডিতে। গ্রুপ ডিতে তোমাদের টোটাল নম্বর থাকছে 19 নম্বর, তোমাদের গ্রুপ সিতে আছে 21 নম্বর, এখানে থাকবে 19 নম্বর। তো এখানে আছে তোমাদের প্রাচীন যুগ, মধ্যযুগ, প্রাক স্বাধীনতার সময় ভারতীয় শিক্ষা, এখান থেকে টোটাল তোমাদের নম্বর থাকছে 12 নম্বর। তো এখান থেকে তোমাদের কি পড়তে হবে, প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থায় প্রবজ্জা কি বলতে কী বোঝো, শ্রমণ কাদের বলা হতো, এটা বৌদ্ধ শিক্ষায়। প্রবজ্জা হচ্ছে শিক্ষা গ্রহণের অনুষ্ঠান, শ্রমণ হচ্ছে ভিক্ষা গ্রহণের পর যে বৌদ্ধ শিক্ষায় শিক্ষার্থীদের শ্রমণ বলা হতো। দ্বিজ কাদের বলা হতো, ব্রাহ্মণ শিক্ষায় শিক্ষার্থীদের যখন উপনয়ন দেওয়া হতো তখন তাদের দ্বিজ বলা হতো, কারণ তারা মনে করতো যে তাদের দ্বিতীয় জন্ম হয়েছে উপনয়নের পর, তো এই জন্য তাদেরকে দ্বিজ বলা হতো। 3 হচ্ছে বৌদ্ধিক শিক্ষা শুরুর অনুষ্ঠানকে কি বলা হতো, সমাবর্তন কি, পরাবিদ্যা অপরাবিদ্যা কি,
তো এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর হচ্ছে বৌদ্ধ যুগের দুটি বিখ্যাত শিক্ষা কেন্দ্রের নাম, নালন্দা, তক্ষশিলা। দেখো নিত্য অনধ্যায়, নৈমিত্তিক অনধ্যায় বলতে কী বোঝো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর্য সত্য বা চতুরার্য সত্য কী কী, অষ্টাঙ্গিক মার্গ কী। তারপরে দেখো 9 দাগে বৈদিক যুগে কয়েকজন শিক্ষিত মহিলার নাম লেখো। এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন 10 নম্বরের জন্য আসতে পারে। তো তোমাদের এই গ্রুপ ডি থেকে তোমাদের দুটো 10 নম্বরে বড় প্রশ্ন থাকবে। তো এখানে তোমাদের বড় প্রশ্ন কী পড়তে হচ্ছে, উপসম্প্রদায় কী, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো। 2 হচ্ছে বৌদ্ধ ও ব্রাহ্মণ্য শিক্ষার পার্থক্যগুলি লেখো। 3 হচ্ছে ভারতের প্রাচীন শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা ও নালন্দার গুরুত্ব আলোচনা করো। তো আগের বছরে এই অধ্যায় থেকে প্রশ্ন হয়ে গেছে। এবার আসি মধ্যযুগে। মধ্যযুগে শিক্ষা ব্যবস্থায় মক্তব মাদ্রাসা বলতে কী বোঝো, টোল মাদ্রাসার মধ্যে 4টি পার্থক্য লেখো। আবুল ফজল রচিত 2টি গ্রন্থের নাম। এবার বর্ণনামূলক প্রশ্ন কি এখান থেকে পাচ্ছ, বর্ণনামূলক প্রশ্ন 10 নম্বরের জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা মক্তবের ভূমিকা আলোচনা কর। একই গুরুত্বপূর্ণ আছে, মাত্র প্রশ্ন দিয়েছি, এই অধ্যায় থেকে আগের বছর প্রশ্ন হয়নি। এবার আসি প্রাক স্বাধীনতার যুগে শিক্ষা ব্যবস্থা। অধ্যায় থেকে আগের বছরে 10 নম্বরের জন্য একটি প্রশ্ন ছিল যে উগের গেসপ্যাচের সুপারিশ। তো এখান থেকে তোমরা 2 নম্বর কী কী পড়বে, মেকলেমিনিক কী, ম্যাগনা কাটা কী, উগের গেসপ্যাচ কি, কে ম্যাগনা কাটা বলেছে। 3 হচ্ছে হান্টার কমিশনে এ কোর্স বি কোর্স বলতে কী বোঝো। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ইউজিসির পুরো নাম কি, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয়। CAB এর পুরো নাম কি, কার সভাপতিত্ব গঠিত। GCPI এর পুরো নাম কি, একে কেন গঠন করা হয়েছিল। 7 হচ্ছে GPI এর পুরো নাম কি, এর কাজ কি। 8 হচ্ছে শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, হিন্দু কলেজের বর্তমান নাম কি। 9 হচ্ছে হার্টক রিপোর্ট কি, এই কমিটি কবে কার সভাপতিত্ব গড়ে উঠেছে। এখান থেকে 2 নম্বর প্রশ্ন হবে। বর্ণনামূলক প্রশ্ন কি হবে, হান্টার কমিশন কত সালে গঠিত হয়েছিল, হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে লেখো। 2 নম্বর হচ্ছে 1813 সালে চার্টার অ্যাক্ট কি, এর গুরুত্ব ত্রুটি আলোচনা করো। 3 নম্বর হচ্ছে সার্জেন্ট পরিকল্পনা কত সালে হয়, সার্জেন্ট পরিকল্পনার সুপারিশ উল্লেখ করো। তো এই ইউনিট মানে গ্রুপ ডির ইউনিট 1-এর যে অধ্যায়গুলো রয়েছে, তাই সেই অধ্যায়ের মধ্যে এই অধ্যায়টা অর্থাৎ প্রাক স্বাধীনতাকালে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, এই অধ্যায় থেকে আগের বছরে প্রশ্ন হয়ে গেছে, সেটা হচ্ছে উগের গেসপ্যাচের সুপারিশ। তাহলে যে অধ্যায় থেকে আমাদের প্রশ্ন হয়নি সেই অধ্যায়টা হচ্ছে মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা। কোন অধ্যায়, তাহলে আমাদের মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা। তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখান থেকে একটি মাত্র প্রশ্ন দিয়েছি, তাহলে খুবই গুরুত্বপূর্ণ। তবে এটা বলবো না যে তোমরা শুধুমাত্র এই একটি অধ্যায় পড়ে যাও, কারণ এখানে তোমাদের কটা অধ্যায় আছে, 3টে অধ্যায় আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং প্রাক স্বাধীনতার যুগ। প্রাচীন যুগ থেকে প্রশ্ন হয়ে গেছে, যে প্রশ্নটি ছিল আগের বছরে সেটা হচ্ছে প্রাচীন যুগে বৌদ্ধিক শিক্ষা ব্যবস্থার সার্বিক রূপরেখা কেমন ছিল তা বিশ্লেষণ করো। তো তোমাদের বলবো যেটা মধ্যযুগ, তো অবশ্যই তোমরা এখান থেকে 10 নম্বরের প্রশ্ন পড়বে, সেই সঙ্গে সঙ্গে তোমরা প্রাক স্বাধীনতার যুগের শিক্ষা ব্যবস্থার যে 10 নম্বরের প্রশ্নগুলো আছে এটাও পড়ে যাবে, তাহলে তোমরা এখান থেকে 10 নম্বর অবশ্যই কমন পেয়ে যাবে। তারপরে আসি ইউনিট 2-তে, গ্রুপ ডির ইউনিট 2। এখানে থেকে তোমাদের কত নম্বর থাকছে, 7 নম্বর থাকছে, একটি 2 নম্বরের প্রশ্ন এবং একটি 5 নম্বরের প্রশ্ন। তো 2 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের কি কি পড়তে হচ্ছে, দেখো বেদান্ত মহাবিদ্যালয়কে কী উদ্দেশ্যে স্থাপন করেছিল, রাজা রামমোহন রায় সম্পাদিত 2টি সংবাদপত্রের নাম লেখো। 3 হচ্ছে বিদ্যাসাগর রচিত যে কোনো 2টি শিক্ষামূলক গ্রন্থের নাম লেখো। 4 হচ্ছে নর্মাল স্কুল কে কেন প্রতিষ্ঠা করেছিল। 5 হচ্ছে বেগম রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয়। তারপরে যে 6 নম্বর প্রশ্ন হচ্ছে সত্যশোধক সমাজ কি, এর উদ্দেশ্য কী ছিল। 7 হচ্ছে সুলতানার স্বপ্ন বইটির মূল ভাবনা কী ছিল। 8 হচ্ছে মহিলা সেবা মঙ্গল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল। 9 হচ্ছে বাংলা গদ্যের জনক কাকে কেন বলা হয়। তারপরে আসি এই অধ্যায়ের 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নের মধ্যে কী কী পড়তে হচ্ছে, যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। তো আগের বছরে এসেছিল রাজা রামমোহন রায়ের ভূমিকা এবং বেগম রোকেয়া সম্পর্কে
একটি প্রশ্ন এসেছিল 5 নম্বর। তাহলে আমরা এখানে রাজা রামমোহন পড়ছি না, বেগম রোকেয়া 5 নম্বরের জন্য পড়ছি না। তাহলে আমাদের ইম্পর্ট্যান্ট কোনগুলো আছে? বিদ্যাসাগর। তাহলে বিদ্যাসাগর থেকে দুটো প্রশ্ন দিয়ে দিয়েছি। এবং তারপরে আছে সমাজ সংস্কার হিসাবে সাবিত্রীবাই ফুলের গুরুত্ব আলোচনা করো। তাহলে তোমাদের শেষ অধ্যায়ে সমাজ সংস্কারকদের মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বর কী কী থাকছে? বিদ্যাসাগর, মোস্ট ইম্পর্ট্যান্ট, বিদ্যাসাগর থেকে একটা প্রশ্ন আসবে। তারপরে যদি প্রশ্ন ঘুরিয়ে দেয় তাহলে এখান থেকে কি আসতে পারে? সমাজ সংস্কারক হিসেবে সাবিত্রীবাই ফুলে। তো ভিডিওটা যদি একটু উপকারে লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।